হ্যালো, গুড মর্নিং। বাংলাদেশের মানুষজন কেমন আছেন? প্রথম কথা হচ্ছে, আপনাদেরকে আমি খুব একটা পছন্দ করি না। মানে সত্যি করে বলছি। কারণ আপনারা রিসেন্টলি আমার কন্টেন্টের অনেক ভিউ করেছেন, কিন্তু যথেষ্ট করেন নাই। এজন্য যেটা হয়েছে যে আমার মনিটাইজেশন শুরু হওয়ার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট 200 ঘন্টা, সেটা পূর্ণ হয় নাই। আমি কোনো টাকা পাই নাই। অতএব আপনাদেরকে ভালোবাসার কোনো কারণ নেই। আর এদিকে চিঠি আসছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। এখন ডক্টর ইউনুসকে গালাগালি করে কন্টেন্ট বানালে নাকি এমনিতেই টাকা পয়সা দিবে, আর সাথে ট্রেন্ডও বলে যে ডক্টর ইউনুসকে গালাগালি করলে অনেক মানে ভিউ পাওয়া যাচ্ছে। সো আমার 200 ঘন্টার ওয়াচ টাইম মিনিমাম রিকোয়ারমেন্ট হয়তো ফুলফিল হয়ে যাবে, আর বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা পাওয়ার চান্স আছে। সো সে পাখতি ডক্টর মোহাম্মদ ইউনুস। চলেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে কথা বলি। ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম শুনেছি অনেক আগে, সত্যি কথা, নোবেল প্রাইজ ও মুক্তমুখাবি, কিন্তু কখনো ওরকম মূল্য দিয়েছি বলা যাবে না। কিন্তু 2022 সালে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, মানে বিশাল ইভেন্ট, 4 দিনের ইভেন্ট প্যারিসে। এটার নাম হচ্ছে ভিভাটেক। তো সেখানে একটা সেমিনার হওয়ার কথা ছিল, যেখানে গেস্ট থাকবেন, কথা বলবেন ডক্টর ইউনুস। সেখানেই আমি প্রথম ডক্টর ইউনুস সাহেবের সামনাসামনি দেখার সুযোগ পেলাম। তো আমার ওই দিনের অভিজ্ঞতাটা বলি। সেদিন এনিওয়ে ওই ইভেন্টে যেতে 700 টাকার টিকিট কাটতে হয়। আমি 700 ইউরোর বাংলাদেশি টাকা, মানে 1,20,000 টাকা এরকম টাইপের। তো মানে ভাগ্যক্রমে ওই টিকিটটা আমার কেনা লাগে নাই, আমি যেখানে কাজ করতাম তারা আমাকে কিনে দিয়েছে। এবং গেলাম, এবং ডক্টর ইউনুস আসবে এই জন্য খুব এক্সাইটমেন্ট নিয়ে সব কাজ বাদ দিয়ে ওই ইভেন্টের দিন, ওই সময়টাতে, যে সময় ডক্টর ইউনুসের বক্তৃতা, তখন আমি দৌড়াতে অনেক বড় জায়গা, তো দৌড়াতে ওখানে এসে উপস্থিত হলাম একদম সময় মতো। তখন দেখলাম যে একটা বৃদ্ধ লোক, চেহারা দেখে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুস, তার চেক শার্ট, এই যে এটা আমার তোলা ছবি। ভদ্রলোক, বৃদ্ধ একটা লোক, মানে ওনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একজন এসে ধরে সেন্টারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। উনি কোন দিকে তাকাবেন, এদিকে না ওদিকে, কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। তো একজন তাকে সাহায্য করে মোটামুটি তাকে দাঁড় করিয়ে দিল। তো উনি, চারোপাশে হচ্ছে দর্শক ছিল। আমি এবং আমার সাথে আরও 3জন বাদামি চামড়ার বাঙালি, আমরা একসাথে বসেছিলাম। তো উনি ওদিকে এটাও মানে এদিক ওদিক তাকাতে খেয়াল করলেন যে বাদামি চামড়ার 3জন মানুষ মনে হচ্ছে বাংলাদেশি, তারা এখানে বসে আছে, আর সব সাদা চামড়ার হোয়াইট মানুষ। তিনি এর পরের যে 20 মিনিট ওখানে ছিলেন, একবারের জন্য যেই কর্নারে এই বাদামি চামড়ার বাঙালি আছেন তাদের দিকে তাকান নাই। উনি চারোদিকে তাকিয়েছেন, কিন্তু শুধু এই আমাদের পয়েন্টের দিকে উনি কখনো মুখ করেন নাই। আমি জানি না ওনার কোনো ধরনের বাদামি বিতৃষ্ণা আছে কি না, বা লজ্জা আছে কি না, বা কিছু আছে কি না। কিন্তু যেটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে, এই যে 10 বা 20 মিনিট উনি লেকচার দিলেন, এত চমৎকার একটা লেকচার দিলেন। বৃদ্ধ মানুষ, কথা বলার সময় মুখ দিয়ে ছ্যাপ বের হয়ে যায়, হ্যাঁ, কিন্তু তিনি এত সহজ সাবলীলভাবে ওনার গ্রামীণ ব্যাংকের যে তৈরি হওয়ার ইতিহাস, কেমন করে জিনিসটা তৈরি হলো, এত সুন্দর করে, এত সহজ সাবলীলভাবে বললেন, একটা ছোট বাচ্চাও সেটা বুঝতে পারবে। সত্যি কথা, আশ্চর্য হওয়ার মতো। মানে আমার কাছে মনে হয়েছে, আমি একজন অনেক বছর ধরে স্টার্ট আপ নিয়ে কাজ করা মানুষ হিসেবে, টিচ শেখা, এই টাইপের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, পিচ একটা কঠিন জিনিস, কিন্তু এই লোক যে এমন পিচ দিতে পারে এত সহজভাবে, সে তার 3 রুলস নাকি জানি ওটা বর্ণনা করেছে, আপনি অবাক হবেন। মানে আই মাস্ট রেসপেক্ট। তো কিন্তু, এবং সে সাথে আমি বুঝতে পারলাম যে ভদ্রলোক হচ্ছে টিপিক্যাল একজন বৃদ্ধ লোক, যার মাথা কাজ করে না, চোখ কাজ করে না, তার সাথে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু
ভদ্রলোক হচ্ছে একটা আইকন, তার আইকন হওয়ার সব ধরনের যোগ্যতা আছে। তাকে যে কোনো স্টেজে দাঁড় করিয়ে দিলে সে একটা কথা স্পষ্টভাবে সুন্দর করে কথা বলতে পারে। এটা হচ্ছে ডক্টর ইউনূস সম্বন্ধে আমার ফার্স্ট ইমপ্রেশন। তো তারপর এরপরে ঘটনা ঘটলো। এরপরের ঘটনা হচ্ছে যে প্যারিসে অলিম্পিক হলো একটা। তো প্যারিস অলিম্পিকে আমি একজন ভলান্টিয়ার ছিলাম। দেখা যায় কি না আমাকে এই যে এইখানটাতে আমি একজন ভলান্টিয়ার ছিলাম। আর প্যারিস অলিম্পিকের অন্যতম একটা আইকনিক ক্যারেক্টার ছিল হচ্ছে ডক্টর ইউনূস। ভদ্রলোক অলিম্পিক শুরু হওয়ার কিছুদিন আগে প্যারিসে উপস্থিত হন। প্যারিস শহর তাকে একটা সংবর্ধনা দেয়, তার নামে একটা জায়গার নাম উদ্বোধন করে, তিনি সেখানে লেকচার দেন। আমি ওখানে যাইনি, কারণ আমি প্রায় 2 বছর ধরেই অলিম্পিকের আয়োজনের সাথে টুকটাক ব্যস্ত ছিলাম। ওই সময়টাতে অনেক কাজকর্ম ছিল, যাওয়ার সুযোগ হয়নি বা আমি খবরও পাইনি হয়তো। কিন্তু এই নিউজটা দেখেছি যে ডক্টর ইউনূসকে প্যারিসের মেয়র আন হিদালগো খুব সংবর্ধনা দিয়েছে। আন হিদালগো হচ্ছে একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং স্বাভাবিকভাবে কোনো না কোনো পাওয়ারের সোর্সের সাথে কানেক্টেড। সে কারণে সে অনেক বছর ধরে প্যারিসের মেয়র। এবং আজকে খুব সম্ভবত প্যারিসে মেয়র নির্বাচন হচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম প্যারিসে সরাসরি ভোটে মেয়র নির্বাচন হচ্ছে। কিন্তু আন হিদালগো সরাসরি ভোটে নির্বাচিত নন। আন হিদালগো কীভাবে প্যারিসের মেয়র হয়েছেন, এটা একটা সিরিয়াস একটা কোশ্চেন। এবং এই কোশ্চেনের পিছনের গল্প, যেমন আমার পছন্দের একটা টপিক হচ্ছে হোয়ার আর দ্য পাওয়ার কামস ফ্রম, হোয়ার ডাজ দ্য পাওয়ার কাম ফ্রম, সকল ক্ষমতার উৎস কি? একটা তো হচ্ছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, তারপর সাধারণ মানুষের কাছে হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আসলে ক্ষমতার উৎস কি? এটা নিয়ে আমার অনেক দিনের প্রশ্ন। তো এই যে আন হিদালগো যে ক্ষমতাসীন একজন নারী, যার হাত দিয়ে প্যারিস অলিম্পিকের কোটি কোটি টাকার একটা ঘটনা ঘটে গেছে, এবং সেই প্যারিস অলিম্পিকে একজন আইকনিক অ্যাম্বাসাডার ছিলেন হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কীভাবে এই পজিশনটা পেলেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। ঠিক আছে, যে উনি কীভাবে এরকম বড় বড় জায়গাতে ওনার নাম হয়। এখন উইন্টার অলিম্পিক্স হচ্ছে, সেখানেও উনি একজন অ্যাম্বাসাডার বা কিছু একটা। এটার সোর্সটা হচ্ছে জার্মানিতে একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে ইউনূস স্পোর্টস হাব। তো ইউনূস স্পোর্টস হাব এর চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর ইউনূস। এই কোম্পানির কাজ কি? এই কোম্পানি আসলে একটা জার্মান কোম্পানি, জার্মান উদ্যোক্তার কোম্পানি। এবং সেই কোম্পানির কাজ হচ্ছে তারা অ্যাথলিটদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এবং ওইটার আসলে কোনো কার্যক্রমের সাথে ডক্টর ইউনূস ডিরেক্টলি সংযুক্ত না। ওইটার সাথে যারা কাজ করেন তারা অত্যন্ত মেধাবী অনেক ইউরোপিয়ান কিছু মানুষজন, এবং যারা কাজ করছেন হচ্ছে অ্যাথলিটদের অ্যাথলিটদের যে সমস্যাটা হয়, তারা অনেক বছর ধরে অ্যাথলেটিক্স নিয়ে কাজ করেন, কিন্তু শেষ পর্যন্ত সব অ্যাথলিট কিন্তু আপনার চ্যাম্পিয়ন হতে পারেন না। এবং অ্যাথলেটিক্সে যেটা হয়, স্পোর্টসে যেটা হয়, যারা চ্যাম্পিয়ন তারাই সব সুযোগ সুবিধা পায়, অন্যরা পায় না। অন্যরা পরে যেটা হয় যে অনেক দিন স্পোর্টসে থাকার পর তারা স্বাভাবিক কার্যক্রমে স্বাভাবিক কেরিয়ারে ঢুকতে গিয়েও তারা অনেক ঝামেলায় পড়েন। এই ঝামেলাগুলা থেকে বের করানোর জন্য তারা অ্যাথলিটসদের জন্য একটা কোম্পানি তৈরি করেছেন। এবং প্যারিস অলিম্পিকে তারা যেটা করেছেন সেটা হচ্ছে এই অলিম্পিকের মতো আয়োজনে বড় বড় কর্পোরেশনগুলো সব কিছু নিয়ে যায়, সব ধরনের সাপ্লাই থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু নিয়ে যায়। তো প্যারিস অলিম্পিকে এই কোম্পানির ফোর্সে, কোম্পানির প্রেশারে বা কোঅপারেশনে তারা একটা ভিন্ন ধরনের অ্যারেঞ্জ করেছিল, যেখানে হচ্ছে এত বড় আয়োজনে কিছু ছোট ছোট কোম্পানি, যে কোম্পানিগুলো আবার হচ্ছে অ্যাথলিটদের সাথে কাজ করে, তারা বিভিন্ন ধরনের সাপ্লাই দিবে। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বদলে লোকাল অনেক মানুষজন কাজ করার সুযোগ পেয়েছে। তো
আমি পার্সোনালি যেটা দেখেছি যে এই মুহূর্তে ইয়ং জেনারেশন যারা আছে ফ্রান্সে, তাদের বেশিরভাগই অলিম্পিকের এই সময়টাতে তারা একটা বিশাল বড় আয়ের উৎস, মানে আয়ের সুযোগ পেয়েছে, এবং তাদের কেরিয়ারের একটা বিশাল বড় মানে এক্সেলারেশন হয়েছে ওই সময়টাতে। তারা অনেক ফ্রি ট্রেনিং পেয়েছে, অনেক তাদের কেরিয়ারে অনেক শুরু করার সুযোগ পেয়েছে। তো এই জন্য ওই কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড যত স্টেক হোল্ডার আছে তাদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, এবং ইন দ্য নেম অফ ডক্টর ইউনুস স্পোর্টস হাব। সো ভদ্রলোক কেউ ক্রেডিট দেওয়ার ছাড়া কোনো সুযোগ নেই, মানে ইয়া নাই। তো এনিওয়ে, তো ক্ষমতার উৎস কী? মানে আমাদের দেশে যেটা হয় যে সব কিছুর ক্ষমতার উৎস হচ্ছে প্রধানমন্ত্রী, হ্যাঁ, কিন্তু আমরা সাধারণ মানুষ তো আসলে প্রধানমন্ত্রীকে দেখিও না, প্রধান উপদেষ্টাকে সামনাসামনি আমাদের সুযোগ হয় না। আমাদের যেটা হয়, বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আমাদের এইরকম একটা দৃশ্য দেখতে হয় যে সরকারি অফিসে আপনি যদি যান, যে দেখবেন যে মনে হবে যেন আপনি ব্রিটিশ আমলে চলে গেছেন। সব কিছু পুরনো, সব কিছু ময়লা, সব কিছু ধুলাবালি, সব কিছু কেমন যেন জীর্ণ শীর্ণ। আর এখানে আপনার হয়রানির কোনো শেষ নাই। আপনি যা করতে যাবেন, যা করতে গেছেন, আপনার যেই জিনিসটা দরকার সেই জিনিসটা আপনি পাইতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। তো 2019 সাল পর্যন্ত আমার একটা খুব ভালো ব্যবসা ছিল, বাংলাদেশে থাকতাম, এবং 2019 সালের পর ব্যবসা বাণিজ্য সব খারাপ টারাপ হয়ে মনে হলো যে আচ্ছা বিদেশ চলে যাই। তো বিদেশ চলে যেতে হলে বাচ্চার পাসপোর্ট লাগবে, পাসপোর্টের জন্য বার্থ সার্টিফিকেট লাগবে। তো এরকম একটা ঢাকা সিটি কর্পোরেশনে গেছি বার্থ সার্টিফিকেটের জন্য, এবং গিয়ে প্রথম দিনে সব কাগজপত্র ওয়েবসাইট থেকে ঘেটে ঘুটে নিয়ে এসে রেডি করে যখন গেলাম, যাওয়ার পর যখন হার্ড রিজেক্ট, যে আর হবে না আপনার, তখন মনে হলো আমার একটা আঙ্গুল আর ঢাকা সিটি কর্পোরেশনের পশ্চাৎদেশ, চলেন আমরা একটা রিলেশনশিপ বিল্ড করি। নেক্সট 2 মাস কি 3 মাস আমি মানে 2-3 দিন পর পরই আমি সিটি কর্পোরেশনে গিয়েছি, এবং গিয়ে একটা ক্যারেক্টার খুঁজে পেয়েছি। এরকম একটা অফিস যেখানে হচ্ছে মানে সিটি কর্পোরেশনের নিচতলায় হাতের বামে ঢুকলে একটা অফিস, সেই অফিসের মধ্যে হচ্ছে যদি কোনো রকমের কাগজটা আমার সাবমিট করতে পারি, ফাইলটা যদি সাবমিট করতে পারি, তাহলে আমার বার্থ সার্টিফিকেটের বাকি সব কাজ সহজ। কিন্তু সাবমিশনটা হচ্ছে না, প্রতিদিন আমাকে এই কাগজ নেই, এটা নাই, সেটা নাই বলে ফেরত দিয়ে দেয়। আমারও তো কোনো কাজ নাই, আমিও এই কাগজ নিয়ে যাই, ওই কাগজ নিয়ে যাই, যেতে যেতে যেটা হয়েছে যে আমার একটা বিশাল বড় সম্পর্ক হয়েছে। আমি জানি এই রুমের মধ্যে কোথায় কী হচ্ছে। তো ওই রুমে মানে এই ফাইলিং সেকশনের দায়িত্বশীল হচ্ছে একজন নারী, একজন মহিলা অফিসার, কিন্তু পুরো মানে এই রুমের কার্যকলাপ থেকে শুরু করে যা কিছু আছে এটা নিয়ন্ত্রণ হয় হচ্ছে একজন পিয়ন আছে, পিয়নের হাতে। কিভাবে? যেমন একটা তো হলো যে ওই পিয়ন যদি থাকে তাহলে তো বলে যে হচ্ছে এটা নাই, এটা হবে না, ওইটা লাগবে, এটা আজকে হবে না, এরকম। কিন্তু পিয়ন যদি না থাকে তাহলে ওই মহিলার কাজ কি? মহিলা সারাদিন ওখানে বসে বসে, উনার একটাই কাজ, মনে করেন ধরলাম যে ওই পিয়নের নাম হচ্ছে তারেক, যে তারেক ভাই তো আজকে অফিসে আসে নাই। আরেকদিন গেছি, তারেক ভাই তো আজকে দুপুরে চলে যাবে, আজকে পারবে না। আরেকটা হচ্ছে যে তারেক ভাই তো কী বলে আর দুপুরের পরে আসবে, এরকম। তো মানে অফিসার মানে যার পিয়ন, তার কাজ হচ্ছে পিয়নগিরি করা। কেন এটা? কারণ পিয়ন হচ্ছে এই রুমে যত আয় উৎস হয়, এই আয় উৎস মানে টাকা পয়সার লেনদেন আছে, সেটার সবচেয়ে মানে নিয়মখারাম ন্যাস্টিভাবে এই টাকাটা আদায় করার, যত রকমের হয়রানি করার মানে টুলস আছে, সে মানে এই রুমের মব সন্ত্রাসী হলো এই তারেক। আর অফিসার সে তো ভালো মানুষ, তো শিক্ষিত লোক, বিসিএস বা কিছু একটা দিয়ে পরীক্ষা দিয়ে সে এত নাম্বার কি জানি বলে না, যে এততম তারা পাশ করে আসছে। সো সে খুব ভদ্রলোক। কিন্তু তার পিয়নের ক্ষমতা এত স্ট্রং, কারণ হচ্ছে এই পিয়নের হাত দিয়ে যে টাকাটা আসে, এই টাকাটা এই অফিসের বিল্ডিংয়ের টপ ফ্লোরে যে বড় অফিসার আছে, যে ডিরেক্টর আছে, তার কাছ পর্যন্ত যায়, তার অ্যাপার্টমেন্টের কিস্তি পর্যন্ত এইখান থেকে হয়। সো এই পিয়নের খুব গুরুত্বপূর্ণ, মানে পিয়ন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সরকারি অফিসের এই জীর্ণশীর্ণ জায়গাতে সবচেয়েতে বড় লোক, সবচেয়েতে স্ট্রং এবং সবচেয়েতে ভোকাল হচ্ছে পিয়ন, কারণ সে হচ্ছে আপনার পকেটটা
কী বলে হাতড়িয়ে টাকাটা নেয়। এবং আমি আরেকটা সরকারি অফিসে আমার যাওয়া হয়েছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো ওখানে দেখেছি যে আমি যখন ড্রাইভিং লাইসেন্স সব কিছু শেষ এবং অনেক টাকা পয়সা দেওয়া লাগছে, টাকা ছাড়া বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স হয় না। তো যিনি মানে প্রধান ইঞ্জিনিয়ার বা কর্মকর্তা সরকারি অফিসার, তিনি বসে বসে ফোনে কথা বলছেন আর প্রায় চোখ বন্ধ করে সাইন করলেন। আচ্ছা, তিনি চোখ বন্ধ করে সাইন করেন কারণ হচ্ছে উনি চোখ বন্ধ করেই টাকাটা পাবেন। টাকাটা নেওয়ার জন্য এখানে পিয়নের শেষ নাই, পিয়ন আছে, ঠিক আছে। সে বসে বসে শুধু এখন আড্ডা দিবে, কথা বলবে, আর মাস শেষে তার অ্যাপার্টমেন্টের কিস্তি এবং বিল্ডিং টিল্ডিং যা কিছু আছে তা হবে। সো ক্ষমতার উৎসটা কোথায়, এটা আপনি এটার মোটামুটি একটা ইয়ে পান। তো প্যারিসে আমি 2022 সালে একবার অ্যাম্বাসির দাওয়াত পেয়েছিলাম। তো সেখানে গিয়ে অ্যাম্বাসাডারকে জয় বাংলা 2023 সালে 2023 সালে আমি দেখলাম যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে উনি বক্তৃতা দিয়েছেন। আবার 2024 সালের ডিসেম্বরে আবার দাওয়াত পেয়েছি, সেখানে উনি শেখ হাসিনাকে গালিগালাজ করে স্বৈরাচারী সরকারের অনেক দুর্নাম করে বক্তৃতা দিয়েছেন। তো এই জন্য আমি এখানকার যিনি মানে প্যারিসের যিনি অ্যাম্বাসাডার, এই ভদ্রলোক, তাকে আমি চিনি। তো ভাগ্যক্রমে আমি একটা দাওয়াত পেয়েছিলাম এই রেস্টুরেন্টে। এটা হচ্ছে 2025 সালে, খুব সম্ভবত 2025 সালে। তো অনুষ্ঠানে গিয়েছি, স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে আচ্ছা, এই রুমের মধ্যে সবচেয়েতে প্রথমত ঢুকে মানে উপদেশ মানে যিনি অ্যাম্বাসাডার আছেন ওনাকে সালাম দিয়ে ওনার সাথে হাত মিলালাম। পাশে এই মানে চুল কমলা ভদ্রলোককে দেখলাম, উনি হাত বাড়িয়ে দিলেন। আমি ওনাকে চিনি না, তো ওনার সাথে হাত মিলালাম। পরে বুঝতে পারলাম, উনি যখন বক্তৃতা দিলেন 1 ঘন্টা পর, তখন বুঝলাম যে উনি হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। কিন্তু আমি যখন এই রুমে ছিলাম, তখন আমি যখন খুঁজছিলাম যে এই রুমের সবচেয়ে পাওয়ারফুল লোককে এক কর্নারে দাঁড়িয়ে, তখন এনসিপির একজন লোকাল লিডার উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন অ্যাম্বাসির একজন কর্মকর্তার সাথে। এবং পরের 1 ঘন্টায় আমি বুঝতে পারলাম যে এখানে এই রুমের সবচেয়ে শক্তিশালী লোক হচ্ছেন তিনি, পাওয়ারের সোর্স। তো পাওয়ার সোর্স কীভাবে বোঝা গেল যে এই রেস্টুরেন্টটা যে মানে সিলেক্ট করা হলো এই অনুষ্ঠানের জন্য, এই রেস্টুরেন্টে কে কে আজকে দাওয়াত পাবে, কে দাওয়াত পাবে না, কে কতক্ষণ কথা বলবে, এই সব কিছুর নিয়ন্ত্রণ যিনি নিচ্ছিলেন, তিনি হচ্ছেন এখানকার সবচেয়ে পাওয়ারফুল। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে উনি খুব ইনিয়ে বিনিয়ে উপদেষ্টার কাছে অনেক কিছু আবদার করলেন। এটা লাগবে স্যার, ওটা লাগবে, ওটা করে দেন স্যার। সে উপদেষ্টাও খুব মানে মানে প্রথমে খুব ভারিক্কি চালে এই সরকারের বিভিন্ন বিষয় আসি নিয়ে কথা বলার পর তারপর উনি একটি বই লিখেছেন, সেই বইয়ে তিনি কী কী মানে চুল ছেড়েছেন এটা নিয়ে অনেক কথাবার্তা বলা শুরু করলেন। বুঝলাম যে টিপিক্যাল একজন মধ্যবয়সী ভদ্রলোক। ক্ষমতা তো ওনার হাতে নাই, আসলে ক্ষমতা কার হাতে? এই রুমের ক্ষমতা হচ্ছে ওই সরকারি মানে এই অ্যাম্বাসির টপ অফিসার না, যে অফিসার হচ্ছে এই জিনিসগুলো করেছেন তার হাতে, আর উনিও হচ্ছেন একজন আইকন। তো এই মানে ইন দ্যাট সেন্স মানে আলটিমেটলি ক্ষমতার উৎস যে কী, এটা একটা সিরিয়াস কোশ্চেন। এনিওয়ে, ক্ষমতার শেষে ইয়ারটা কি, মানে ক্ষমতার শেষ হলে কি হয়? ডক্টর ইউনূসের ক্ষমতা শেষ, মানে এই উপদেষ্টা মহোদয়ের ক্ষমতা শেষ হয়েছে, উনি বের হয়ে চলে গেছেন, ওনাকে কেউ চিনেও না এখন আর, ঠিক আছে। অ্যাম্বাসির সেই কর্মকর্তা এখন অপেক্ষা করছে কার পাছায় তেল দিব, ঠিক আছে। এনিওয়ে, আর আপনার ডক্টর ইউনূসও একটা ব্যাগ নিয়ে কোথায় চলে গেছেন আমরা জানি না, ঠিক আছে। তো কিন্তু 17 বছর সিরিয়াস লেভেলের ক্ষমতা মানে মানে যার কথায় বাঘ মহিষ খায়, মানে এক ঘাটে ভাত খায়, সেই শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থাকার পর উনি ওনার বাড়ি হারিয়েছেন, ঘর হারিয়েছেন, দেশ হারিয়েছেন, সব কিছু হারিয়ে রিফিউজি, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্ষমতার কনসিকুয়েন্স। তো আসলেই ক্ষমতাটা কার হাতে? হোয়ার ডাজ দ্য পাওয়ার কাম ফ্রম? এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন, ঠিক আছে। তো আজকে দিনে আমি বাংলাদেশি যত কন্টেন্ট দেখলাম, সব কিছুতে দেখলাম যে ডক্টর ইউনূসকে অনেক গালিগালাজ বকাঝকা করা হচ্ছে।
ডক্টর ইউনূস অনেক ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন না। উনি একজন হচ্ছে উনার সবচেয়ে বড় সাফল্য হবে যদি উনি সামনে ওনার এই 2 বছরের উপদেষ্টা থাকাকালীন সময়ের কারণে জেলে যেতে না হয়, দেশ ছাড়তে না হয়, অন্যান্য যা কিছু হয়, ক্ষমতার কনসিকুয়েন্স, যে ব্যাড কনসিকুয়েন্স আছে, এটা যদি ওনার সাফার করতে না হয় তাহলে বোঝা যাবে যে উনি আসলেই সফল। আর যদি অসফল হন তাহলে তো শেখ হাসিনার মতো অবস্থা তৈরি হবে। তো আজকের দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্ষমতা ডেফিনেটলি ওনার হাতে না, ক্ষমতার উৎস অন্য একটা ভিন্ন জায়গাতে। সেটা কি আমরা হয়তো জানবো না, কিন্তু মানে আমাদেরকে যদি বোঝানো হয় যে অমুক একটি ব্যক্তি অনেক ক্ষমতাশালী, এটা ডেফিনেটলি একটি মিথ্যা কথা, অনেক ডেফিনেটলি মিথ্যা কথা। সো একজন মানুষকে অনেক গালাগালি বকাঝকা করে আসলে কোনো লাভ নেই, ঠিক আছে? যারা গালাগালি করছেন সবাই মিলে, তাদের এই গালাগালি করার মানে সোর্স কি, তারা এটা করে কি পান এবং কোথা থেকে পান, সেটাই হচ্ছে ক্ষমতার আসলে প্রধান উৎস। ভালো থাকবেন।